আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চাচ্ছি এটি একটি হিন্দি হরর থ্রিলার মুভি। মুভিটির নাম দুর্গামতি। দাঁড়ান, হরর মুভি ভেবে দৌড় দিয়েন না এটা ভেবে যে আপনি তো হরর মুভি পছন্দই করেন না। আরে ভাই, আমি নিজেও হরর মুভি পছন্দ করি না, কিন্তু তারপরেও এই মুভিটি এক্সপ্লেন করছি কারণ এই মুভিটিতে স্পেশাল একটি কিছু আছে। কারণ এই মুভিটি এমন একটি মুভি যে আপনি মুভিটি দেখবেন আর ভাববেন আরে মুভির গল্প তো সোজা, এরপর এই করে মুভি শেষ হয়ে যাবে ব্যাস। কিন্তু বস, এই মুভিটি হাতের চেয়ে একটু বেশি গেলেই কাহিনী এমনভাবে মন নেবে যে মুহূর্তের মধ্যেই আপনি পুরো তাসকি খেয়ে যাবেন আর বারবার শুধু এটাই ভাববেন আরে বাপরে এটা কি হলো। তারপর একের পর এক টুইস্ট আসতে থাকবে যে আপনি পুরো সারপ্রাইজড হয়ে যাবেন। সো অনুরোধ, এই মুভিটাকে নর্মাল মুভি হিসেবে না নিয়ে ধৈর্য ধরে দেখুন, আমি বললাম ঠিক ভালো লাগবে। হাই, আমি আরোহী সাদিয়া, ডেইলি ডে আউট চ্যানেলে আপনাদের স্বাগতম। মুভির শুরুতেই আমরা একটি গ্রামের অদ্ভুত কিছু সিন দেখতে পাই। এরপর সিন চলে আসে নিউ দিল্লির চিফ মিনিস্টারের অফিসে। আমরা দেখি চিফ মিনিস্টার তার অফিসে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরকে ডেকে এনে রাজ্যের পানি সম্পদ প্রধানমন্ত্রী ঈশ্বর প্রসাদের একটি প্রেস মিটিংয়ের একটি ফুটেজ দেখাচ্ছে। প্রেস মিটিংয়ে সাংবাদিকগুলোর কথা শুনে আমরা বুঝতে পারি এই রাজ্যের বিভিন্ন মন্দির থেকে একের পর এক প্রাচীন মূর্তি চুরি হয়ে যাচ্ছে। আর এই বিষয়ে সাংবাদিকগুলো ঈশ্বর প্রসাদকে প্রশ্ন করে বলে, স্যার, আপনার সরকার চিফ মিনিস্টারের অধীনে থাকা মন্দিরগুলো থেকে গত 6 মাসে মহামূল্যবান 12টি মূর্তি চুরি হয়ে গেল, অথচ এই চোরগুলোকে ধরার জন্য আপনার সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? এভাবে মূর্তি চুরির ঘটনা শুনে ঈশ্বর প্রসাদ ইমোশনাল হয়ে যায়, জনগণের প্রতি সহানুভূতিশীল হয়ে বলে, আমার লজ্জা করে যে এটা ভেবে আমি এমন এক নিকম্মা সরকারের নেতা যে সরকারের ভগবানের মূর্তি পর্যন্ত রক্ষা করতে পারে না। তবে আমি কথা দিলাম 15 দিনের মধ্যে ওই চোরগুলোকে ধরতে না পারি বা সেই মূর্তিগুলোকে উদ্ধার করে আবার মন্দিরে স্থাপন করতে না পারি তো আমি আমার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। এই বলে ঈশ্বর প্রসাদ তার পকেট থেকে পদত্যাগ লেটার বের করে বলে, আমি এটা পকেটে রেখে দিচ্ছি। তো চিফ মিনিস্টার সিবিআইয়ের ডিরেক্টর ধনঞ্জয়কে এই প্রেস মিটিংয়ের ভিডিওটা দেখিয়ে বলে, ঈশ্বর প্রসাদ যদি নিজের স্ব ইচ্ছা এভাবে রাজনীতি থেকে বেরিয়ে যায় তাহলে জনগণ তাকে ঈশ্বর মনে করবে আর আমাদের মনে করবে বিশ্বাসঘাতক। এসব বলা শেষ হতেই চিফ মিনিস্টারের অ্যাসিস্ট্যান্টের সিবিআই ধনঞ্জয়কে বলে, ঈশ্বর প্রসাদ যে কেসকে সবার সামনে হিরো হতে চাচ্ছে সেই কেসেই ফাঁসিয়ে দাও। এটা শুনে ধনঞ্জয় বলে, সরি স্যার, আমি এটা করতে পারবো না, কারণ তার মতো ভালো নেতার সাথে এমন অন্যায় করা মানে জনগণের সাথে অন্যায় করা। এটা শুনে চিফ মিনিস্টার বলে, তুমি এই কাজটা না করলেও কোনো সমস্যা নেই, এই কাজটা করার মতো আমার লোকের অভাব হবে না। এই বলে সেই ফোন করে এই কাজের জন্য সিবিআইয়ের হেড অফিসার সাবাক্ষী গাঙ্গুলিকে ডাক দেয়। এটাই হলো সাবাক্ষী গাঙ্গুলি। তো সে তার পুরো টিম নিয়ে আসলে অভয় সিংকে ডাকা হয়, কারণ এই অভয় সিংই মূর্তি চুরির কেস হ্যান্ডেল করছিল। এসিপি অভয় সিং বলে, ম্যাম, জনগণ ঈশ্বর প্রসাদকে ভগবানের চোখে দেখে আর আমরা যদি তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করি তাহলে জনগণ পুরো রাজ্যে আগুন লাগিয়ে দেবে। অভয় সিংয়ের কথা শুনে সাবাক্ষী গাঙ্গুলি বলে, প্রতিটি মানুষেরই একটা করে কাছের লোক থাকে আর ঈশ্বর প্রসাদের সেই দুর্বলতা এবং সবচেয়ে কাছের মানুষ হচ্ছে IAS চঞ্চল চৌহান। সো তাকে তুলে নিয়ে আসো। অভয় সিং বলে, ম্যাম, চঞ্চল এখন জেলে আছে। ম্যাম বলে, আমি জানি সে তোমার ছোট ভাইকে খুন করার অপরাধে 3 মাস ধরে জেলে আছে, তাই আমরা চঞ্চলকে জিজ্ঞাসা করলেই কেউ আমাদের সন্দেহ করবে না। বলেই সাবাক্ষী চঞ্চলকে জেল থেকে বাহিরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিরিবিলি একটি স্থান খুঁজে বের করতে বলে। সিন জেলখানায় চলে আসে। হ্যাঁ, এটাই সেই চঞ্চল চৌহান যে 10 বছর ধরে ঈশ্বর প্রসাদের সেক্রেটারি ছিলেন এবং অভয় সিংহের ছোট ভাইকে খুন করেছেন। কেন খুন করেছেন সেই রহস্য আরও সামনে গেলে বুঝতে পারবেন। তো যাই হোক, চঞ্চল জানতে চায় তাকে এভাবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন পুলিশ কনস্টেবল তাকে মিথ্যে বলে এই জেল মেরামত করা হবে, এই জন্য তাকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছে। এই বলে চঞ্চলকে সেখান থেকে নিয়ে আসতে শুরু করলে কনস্টেবল কবিতা এসে অভয় সিংকে জানতে চায় চঞ্চলকে কোথায় নিয়ে যাওয়া হবে। এসিপি অভয় সিং দুর্গামূর্তি হাভেলির কথা বলতেই মুহূর্তের মধ্যে একটি লাইট ব্রাস্ট হয়। এদিকে দুর্গামূর্তি হাভেলির কথা শুনেই নান্দু নামের এই কনস্টেবলের অবস্থা তো পুরো টাইট।
তখন অভয় সিং সবাইকে রাগ দেখিয়ে সেখানে যাওয়ার জন্য রেডি হতে বলে। আমরা দেখি নান্দু সাইডে এসে বাকি দুজন কনস্টেবলকে বলতেছে দুর্গামতি হাভেলি কোনো পিকনিক স্পট নয় যে কেউ গেল আর আসলো, সেখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। এদিকে চঞ্চলকে গাড়ির কাছে নিয়ে আসা হলে অভয় সিংহে দেখে চঞ্চল থমকে যায়, আর চঞ্চলকে দেখে অভয় সিং রাগে বন্দুক বের করতে ধরে। কারণ তো জানেন চঞ্চল অভয় সিংয়ের ছোট ভাইকে মেরে ফেলেছে। যাই হোক, চঞ্চলকে গাড়িতে তোলা হলে নান্দু এসে চঞ্চলকে সম্মান দেখিয়ে সিলেক্ট করে, কিন্তু চঞ্চলের হাতে হ্যান্ডকাপ থাকায় দুজনেরই মনটা খারাপ হয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নান্দু খুব গরিব থাকে। চঞ্চল নিজে ওপর মহলে যোগাযোগ করে নান্দুকে এই চাকরিটা পাইয়ে দিয়েছিল, যা থেকে আমরা বুঝতে পারি চঞ্চল খুবই ভালো মনের মেয়ে। তা যাই হোক, সবাই সেই দুর্গামতি হাভেলিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে চঞ্চল অভয় সিংহের কাছে আবার জানতে চায় তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু অভয় সিং রাগ করে তার কথার কোনো উত্তর না দিলে কিছু একটা ভাবতে শুরু করে। আর সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে 3টি সিন দেখানো হয়। প্রথম সিনে দেখি অভয় সিংয়ের ছোট ভাই শক্তি সিং আর চঞ্চল একে অন্যকে ভালোবেসে বিয়ে করতেছে। আর দ্বিতীয় সিনে দেখি শক্তি তার ভাইকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া, চঞ্চল মনে হয় আমাকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় সিনে আমরা দেখি কিছু একটা ঝামেলা নিয়ে চঞ্চল শক্তিকে গুলি করে হত্যা করতেছে। সিন বর্তমানে আসলে অভয় সিংয়ের এসব কথা মনে করে চঞ্চলের উপর প্রচণ্ড রেগে যায়। একটু পরে সে নিজের রাগ নিয়ন্ত্রণে করে এবং চঞ্চলকে নিয়ে সেই দুর্গামতি হাভেলির সামনে চলে আসে। এই জায়গাটা দেখে চঞ্চল অভয় সিংয়ের কাছে আবার জানতে চায় তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। অভয় সিং বলে, চিন্তা করো না, তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসা হয়নি। কয়েকদিনের জন্য তুমি এই হাভেলিতেই থাকবে, আর এখানে কিছু অফিসার তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। তুমি তাদের যত বেশি সহযোগিতা করবে তোমার জন্য সেটাই ভালো হবে। আর হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করবে না। তো কবিতা ও নান্দু চঞ্চলকে হাভেলির ভিতরে নিয়ে যাবে, বাট তারা ভয়ে ভিতরে যেতে সাহস পাচ্ছে না, তাই তারা চঞ্চলকে একাই হাভেলির ভেতরে যেতে বলে। আর চঞ্চল এসব ভূত প্রেতে বিশ্বাস করে না, তাই সে কোনো ভয় না পেয়ে একাই হাভেলির ভেতরে ঢুকে পড়ে। তো এটা ক্যারেক্টারের স্ত্রী কাঞ্চনা। সে চঞ্চলকে তার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে গোসল টোসল করে রেডি হতে বলে, কারণ একটু পরে চঞ্চলকে জিজ্ঞাসাবাদের জন্য সাপাক্ষী গাঙ্গুলি তার টিম নিয়ে এখানে চলে আসবে। ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি অতিথি শক্তি সমস্ত গ্রামবাসীর হয়ে ভূমি অফিসারের সামনে মিছিল করতেছিল। কারণটা হলো সরকার প্রাণধারা প্রজেক্টের জন্য 135টি গ্রামে জমি কিনে নিলেও তাদেরকে এখনও তাদের ন্যায্য মূল্য দেওয়া হয়নি। তো লোকদেরকে শান্ত করার জন্য ভূমি অফিস থেকে চঞ্চল বেরিয়ে আসে, আর এখানেই চঞ্চল ও শক্তির প্রথম দেখা হয়। কিন্তু চঞ্চল সবাইকে বোঝানোর চেষ্টা করলে আন্দোলনকারীর মধ্যে সরকার বিরোধী লোক এসে হঠাৎ করে চঞ্চলের উপর আক্রমণ শুরু করে। এটা দেখে পুলিশ চঞ্চলকে গাড়িতে উঠিয়ে দিলে সেই লোকগুলো চঞ্চলের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। চঞ্চল বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। ঠিক তখনই শক্তি এসে গাড়ির জানলা ভেঙে চঞ্চলকে গাড়ি থেকে বের করে আনে এবং সে নিজেও সরকার বিরোধী লোকগুলোকে মেরে চঞ্চলকে রক্ষা করার চেষ্টা করে। এটা দেখে চঞ্চল শক্তির প্রতি ইমপ্রেস হয়ে যায়, তার সাথে এটাও বুঝতে পারে যে শক্তি অনেক ভালো ছেলে। তো এভাবেই তাদের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়ায় শক্তি চঞ্চলকে তার বাড়িতে নিয়ে আসে। এখানেই চঞ্চল জানতে পারে শক্তি এসিপি অভয় সিংয়ের ভাই। এদিকে অভয় সিংও চঞ্চলকে দেখে অবাক হয়ে যায় ও সব সম্মান করে বসতে দেয়। তো অভয় সিং যেহেতু আগে থেকেই জানে যে চঞ্চল অনেক ভালো মনের মেয়ে, তাই সে শক্তিকে বলে এভাবে প্রতিবাদ করার কি দরকার ছিল, এই ম্যাডামের সাথে পার্সোনালি কথা বললেই তো হতো। শক্তি বলে আমাদের আওয়াজই তো আমাদের একমাত্র অস্ত্র, যদি এটা কেউ ব্যবহার না করি তাহলে গরিবরা তাদের অধিকার আদায় করবে কিভাবে। তো চঞ্চল প্রাণধারা প্রজেক্টের জন্য সেখানকার অফিসারদের সঙ্গে কথা বলে জানতে পারে এই গ্রামগুলো খালি করতে হবে, সেই গ্রামগুলোর সবাই শক্তির কথা মতো চলে, তাই শক্তি যদি তাদেরকে বলে তবেই তারা গ্রাম ছেড়ে দিবে, নয়তো কিছুতেই এটা সম্ভব নয়। এইসব শুনে চঞ্চল একা শক্তির সঙ্গে দেখা করে এবং শক্তিকে সব বুঝিয়ে বলে যে এই প্রাণধারা প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো গ্রামের পাশে একটি ড্যাম তৈরি করা, আর এটা হলে গ্রামবাসীদের কৃষিকাজে পানিরও কোনো অভাব হবে না, ফলে কৃষকদের অনেক উপকার হবে। এইসব শুনে শক্তি বলে কৃষকদের যদি সত্যি উপকার হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর গ্রামের সমস্ত মানুষকে এই প্রজেক্টের উপকারের কথা বোঝাতে থাকে, ফলে লোকরা শক্তির উপর বিশ্বাস রেখে তাদের ভাগ্য পরিবর্তনের আশায় গ্রাম ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়। শক্তির প্রতি জনগণের এত ভালোবাসা দেখে শক্তির প্রতি চঞ্চলের ভালোবাসা আরও বেড়ে যায়। কারো প্রতি ভালোবাসা যখন বেড়ে যায় তখন সেই ভালোবাসা কি আর থেমে থাকে? না, ভালোবাসা তখন দৌড়াতে শুরু করে।
আর সেটাই হয়। তখন চঞ্চল নিজেকে আর সামলাতে না পেরে শক্তিকে প্রপোজ করার জন্য তার বাড়িতে চলে যায়, কিন্তু শক্তি বাড়িতে নেই দেখে ফুলগুলো রেখে চলে যেতে ধরলেই শক্তি ও তার বড় ভাই সামনে দাঁড়িয়ে আছে এবং তারা যা বুঝার সেটা বুঝেই গেছে। তো বুঝাবুঝি তখন সবই হয়ে গেল। তো তখন প্রপোজ করার আর কি দরকার, ব্যাস তাদের প্রেম পুরোদমে চলতে থাকে। তারা যেখানে পারে মাঠে ঘাটে সবাইকে সাহায্য করে এবং প্রেম করতে থাকে। এত প্রেম করার পর বিয়ে না করলে কি আর থাকা যায়? মোটেও না। তাই আর কি তারা বিয়ের পিঁড়িতেও বসে যায়। চঞ্চলের বিয়েতে পানি সম্পদ মন্ত্রীও অংশগ্রহণ করে, কারণ সে চঞ্চলকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আর সিন বর্তমানে এসে দেখি চঞ্চল সেই কথাগুলো মনে করে রিংটি দেখতে থাকে। এর মাঝে সাপেক্ষী গাঙ্গুলি তার টিম নিয়ে হাভেলিতে পৌঁছালে এসিপি অভয় সিং তাকে দুর্গামতি হাভেলি সম্পর্কে বলতে থাকে। এরপর তাদের টিমটি কন্ট্রোল রুমে নিয়ে এসে বলে, আমরা চঞ্চলের বেডরুম আর ওয়াশরুম ছাড়া হাভেলির সব জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছি, তাই এখান থেকে চঞ্চলের পালিয়ে যাওয়া কোনো চান্স নেই। এসব শুনে নিয়ে সাপেক্ষী গাঙ্গুলি নিজের পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। চঞ্চল অবাক হয়ে বলে, আমাকে এখানে কেন আনা হয়েছে? এটা শুনে সাপেক্ষী গাঙ্গুলি বলে, ঈশ্বরপ্রসাদের সকল ইনলিগাল দান্দা এবং দুর্নীতির সকল খবর নেওয়ার জন্য। এটা শুনে চঞ্চল বলে, ঈশ্বরপ্রসাদের সম্পর্কে শুধু আমি কেন, আপনি কারো কাছ থেকেই বাজে কিছু পাবেন না। আর এখানে আমাকে এভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার কাছে লিগ্যাল পারমিশন আছে? তখন সাপেক্ষী একটি লিগ্যাল কোর্ট নোটিশ দেখায়, যদিও এটা ফেক ছিল, কিন্তু চঞ্চল সেটা বুঝতে পারে না। তো সাপেক্ষী আবার জিজ্ঞাসা করা শুরু করে এবং বলে, তুমি কেন দ্বিতীয়বার ঈশ্বরপ্রসাদের মতো একজনের পার্সোনাল সেক্রেটারি হয়েছিল? এতে নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ লুকিয়েছিল। চঞ্চল বলে, আমি কখনো ঈশ্বরপ্রসাদের পার্সোনাল সেক্রেটারি হতে চাইনি। আমি সবসময় প্রশাসনের প্রতি বেশি আগ্রহী ছিলাম। তো ঈশ্বরপ্রসাদ স্যারের সঙ্গে কাজ করার পরে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, কারণ তিনি কোনো স্বার্থ ছাড়াই রাজ্যের অসহায় মানুষদের সাথে সময় কাটান এবং নিজের ভাইয়ের অপরাধকেও প্রশ্রয় না দিয়ে বরং তাকে দল থেকে এবং ঘর থেকে বের করে দিয়েছে। তার এমন কাজ দেখে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি। এর জন্য দ্বিতীয়বার তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছিলাম। এসব শুনে সাপেক্ষী বলে, তাহলে ছুটির সময় ঈশ্বরপ্রসাদ কোথায় যায়? চঞ্চল বলে, ছুটির সময় ঈশ্বরপ্রসাদ বিভিন্ন প্রাচীন মন্দিরে গিয়ে পুজো করতে ভালোবাসেন। এটা শুনে সাপেক্ষী ঈশ্বরপ্রসাদের বিরুদ্ধে একটি ক্লু পেয়ে যায় এবং আজকের মতো জিজ্ঞাসাবাদ বন্ধ করে দেয়। এইদিকে অভয় সিং রাতে চঞ্চলকে পাহারা দেওয়ার জন্য নান্দু এবং গোপীকে এখানেই রেখে যায়। এরপর রাতে ভারী বৃষ্টিপাতের কারণে কারেন্ট চলে গেলে আমরা দেখতে পাই নান্দু এবং গোপী হাভেলির বাইরে বসে থেকে আড্ডা দিতে থাকে। নান্দু বাহিরে কাউকে দেখে ভয় পেয়ে গেলে আমরা দেখি এটা চঞ্চল। চঞ্চল চিল্লিয়ে চিল্লিয়ে জেনারেটর অন করতে বললে নান্দু বলে উঠে, ম্যাম ডিজেল শেষ হয়ে গেছে, সকল সিসিটিভিও বন্ধ হয়ে গেছে, আপনি ভেতরে যান। চঞ্চল তখন হাতে টর্চ লাইট নিয়ে পুরো হাভেলি ঘুরে ঘুরে দেখতে শুরু করে। তো চঞ্চল এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় সেই আলমারির কাছে আসলে যেখানে সে দুর্গামতি নামে একটি বই দেখতে পায়। তবে এখানে এসে সে দরজা খুলতেই চঞ্চল আয়নায় তার পিছনে কাউকে দেখতে পায়। প্রচণ্ড ভয় পেয়ে যায় সে। তাই চঞ্চল সেই দুর্গামতির বইটি নিয়ে তার রুমে চলে আসে। এরপর সে সারা রাত ধরে সেই পুরো বইটি পড়তে থাকে। তো চঞ্চল সে বইয়ে একটা দরজা দেখতে পেলে বইটি রেখে সে দরজার কাছে আসে এবং ধীরে ধীরে সে দরজাটা খুলে ভেতরে ঢুকতে চায় এবং ভিতরে ঢুকে। এরপর চঞ্চল পুরো রুমটা ঘুরে ফিরে দেখতে থাকে। তার ফিল হয় আশেপাশে যেন কেউ আছে, কিন্তু আশেপাশে তেমন কাউকে দেখতে পায় না। এদিকে গোপী জানালা দিয়ে বাহিরে একটা মেয়েকে দেখে ভয়ে কাঁপতে থাকে। এটা দেখে অবাক হয়ে নান্দুও বাইরে তাকায়, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায় না। এমন সময় চঞ্চলের চিৎকার শুনে ওরা দুইজন চমকে ওঠে। তো চঞ্চল ভয়ে হাভেলি থেকে বের হওয়ার জন্য দরজার দিকে আসতে থাকে এবং ওদিকে নান্দু এবং গোপীও সেখানে ছুটে আসতে থাকে। চঞ্চল দরজায় এসে হাউমাউ করে কাঁদতে থাকে, বারবার বলতে থাকে দরজা খুলে দিতে। তখন নান্দু বলে, কী হয়েছে? চঞ্চল ইশারায় বারবার এটাই বোঝানোর চেষ্টা করে যে ভেতরে কেউ আছে, সে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। নান্দু এই বিষয়টি বুঝতে না পারলে চঞ্চল ঘটনাটা বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি চঞ্চল যখন আবার ওই বইটি পড়ছিল তখন হঠাৎ করে মোমবাতি আলো নিভে যায়। চঞ্চল ব্যাপারটিতে গুরুত্ব না দিলে জানালা বন্ধ করতে চায় এবং মোমবাতিগুলো আবার জ্বলে ওঠে। এটা দেখে চঞ্চল অবাক হয়ে মোমবাতির কাছে আসতেই আবার দুম করে সেগুলো নিভে যায়। চঞ্চল তখন মোমবাতিগুলোকে আবার জ্বালানোর চেষ্টা করতেই দুম করে সেগুলোর ধোঁয়া থেকে কিছু ছায়া বের হয় আর পাশে থাকা বইটি একা নিজে নিজেই বন্ধ হতে থাকে। তো চঞ্চলের থেকে এসব শুনে নান্দু সাথে সাথে এসিপি অভয় সিংয়ের কাছে কল করে সব কিছু খুলে বলে এবং হাভেলির গেট খুলে দিয়ে চঞ্চলকে বাইরে আনার অনুমতি চায়। কিন্তু অভয় সিং কিছুতেই রাজি হয় না, তাকে কোনো অনুমতি দেয় না। তো আর কি করার, নান্দু এবং গোপী চঞ্চলকে এভাবে রেখে চলে যায় আর চঞ্চল সেখানেই গেটের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে দেখি গেট খোলা হয়েছে আর চঞ্চল এভাবেই শুয়ে আছে। তো কেকটেকারের স্ত্রী কাঞ্চনা চঞ্চলকে ঘুম থেকে ডেকে তোলে।
এর কিছুক্ষণ পর সিবিআই সাপাক্ষী গাঙ্গুলি আবারও চঞ্চলকে জিজ্ঞাসাবাদ করতে আসে, কিন্তু আজকেও ঈশ্বরপ্রসাদ সম্পর্কে চঞ্চলের মুখ থেকে কোনো তথ্য বের করতে পারে না। তখন সাপাক্ষী গাঙ্গুলি চঞ্চলকে খেপানোর জন্য বলে, তুমি জানো ঈশ্বরপ্রসাদ একজন চোর, কারণ সে এই এলাকার যে মন্দির দর্শন করতে গিয়েছিল সে এলাকার থেকেই মূর্তি চুরি হয়ে গেছিল। সেটা থেকে ক্লিয়ার হয়ে যায় যে সে টাকার লোভে পড়ে এমন দামি মূর্তিগুলো চুরি করেছে। উত্তরে চঞ্চল বলে, যে ব্যক্তি 30 বছরের রাজনৈতিক জীবনে কখনো টাকার প্রয়োজন হয়নি, তার হঠাৎ এই 6 মাসে কেনই বা এত টাকার প্রয়োজন হবে? আর যদি টাকার প্রয়োজন হয়েই থাকে, তাহলে তিনি যেখানে জাস্ট একটা স্বাক্ষর দিয়েই কোটি কোটি টাকা ইনকাম করার ক্ষমতা রাখে, সে কেন মূর্তি চুরি করার ঝামেলায় যাবে? সে কি 6 মাসের টাকা কামিয়ে দেশ ছেড়ে পালাবে নাকি? সো এসব ভাবনা থেকে বেরিয়ে এসে ভাবুন। এসব শুনে সাপাক্ষী গাঙ্গুলির মেজাজ খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে এভাবে কাজ হবে না, অন্যভাবে ট্রাই করতে হবে। তাই সে এবার বলে, আচ্ছা মানলাম ঈশ্বরপ্রসাদ অনেক ভালো মানুষ এবং সে তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তুমি 3 মাস ধরে জেলে আছো, অথচ সে তোমাকে জেল থেকে বের করার ব্যবস্থা করছে না কেন? চঞ্চল বলে, সে একজন আদর্শ নাগরিক, তাই সে দেশের আইন ব্যবস্থার উপর কেন তার রাজনৈতিক ক্ষমতা ফলাবে? তো সাপাক্ষী গাঙ্গুলি এই টেকনিকটাও কাজ করলো না। তাই সাপাক্ষী এবার লাস্ট টেকনিক খাটিয়ে বলে, আমি তোমাকে জেল থেকে বের করব এবং তোমাকে তোমার চাকরিটাও ফিরিয়ে দিব, যদি তুমি ঈশ্বরপ্রসাদকে ফাঁসাতে আমাকে সাহায্য করো। চঞ্চল বলে, মিথ্যা বলে কাউকে ফাঁসিয়ে দেওয়ার থেকে সত্যি বলে সারা জীবন জেলে থাকা ভালো। গেল। সাপাক্ষীর সর্বশেষ টেকনিকটাও কাজ করলো না, তাই সে এবার হাল ছেড়ে দিয়ে চলে আসে। সিন চলে আসে ঈশ্বরপ্রসাদের কাছে। আমরা দেখি সে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো করার জন্য অপেক্ষা করতেছে। এটা দেখে সেখানকার লোকেরা লজ্জায় পড়ে যায় এবং হাত জোর করে ঈশ্বরপ্রসাদকে লাইন ছেড়ে সোজা মন্দিরে যেতে বলে। তখন ঈশ্বরপ্রসাদ বলে, মন্দিরে ভিআইপি শুধু একজনই, আর সেটা ওই মন্দিরের ভেতরে আছে, বাকি সব বরাবর, আপনি আমি সবাই সমান। এসব শুনে লোকগুলো খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা ভূত হাভেলিতে ঢুকে পড়লে দেখি আজকেও ঝড় তুফানের কারণে হাভেলিতে কারেন্ট নেই, তাই চঞ্চল টর্চ লাইট নিয়েই ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় হঠাৎ সে পাশে একটা বড় পর্দা দেখে ভাবে, আচ্ছা এই রুমের ভেতরে কি আছে? তাই সে কৌতূহলী হয়ে সেটা খুলে ভেতরে ঢুকে পড়ে। এরপর সেই রুমটি ঘুরে ঘুরে দেখতে শুরু করলে সে সামনে একটি উঁচু একটি স্থানে বড় একটি সিংহাসন দেখতে পায়। চঞ্চল সিঁড়ি বেয়ে ধীরে ধীরে সেই সিংহাসনটি কাছে পৌঁছালে খেয়াল করে পাশে একটি বড় পেন্টিং কাগজ দিয়ে ঢাকা। সেই পুরো কাগজটি সরিয়ে পেন্টিংটি লাইট মারলে দেখে এখানে রানী দুর্গামতির পেন্টিং, তবে সেটাতে দেখা যাচ্ছে রানী দুর্গামতি গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে আছে। ঠিক তখনই সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। চঞ্চল ভয়ে পিছনে আসতে থাকলে তার ধাক্কার রেগে একটি রিলস গড়িয়ে পড়ে। চঞ্চল এই রিলসগুলো দেখার জন্য তার সাথে সেগুলো নিয়ে তার রুমের দিকে আসতে থাকে। এমন সময় হঠাৎ তার পিছনে লাইটগুলো এভাবে জ্বলতে জ্বলতে তার দিকে আসতেই সে কী যেন ভেবে চিৎকার করে ওঠে। বাহির থেকে চিৎকার শুনে নান্দু বলে, জেনারেটর চালু করলাম, তারপরও ম্যাম চিল্লাচ্ছে কেন? তো চঞ্চল ভেতর থেকে বাঁচাও বাঁচাও করে চিল্লিয়ে যাচ্ছে। তাই নান্দু আর গোপী ঘটনাটা বোঝার জন্য ভেতরে আসলে আমরা দেখি তাদের পাশে অন্ধকারের মধ্য দিয়ে কেউ একটা অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছে। তবে নান্দু ও গোপী বিষয়টা লক্ষ্য না করেই চঞ্চলকে ডাকতে ডাকতে ভেতরে চলে আসলেই তারা সেই রিলসটা চালু অবস্থায় দেখতে পায়। আমরা দেখতে পাই সেই প্রজেক্টরে রানী দুর্গামতির কিছু ভিডিও চলছিল। এইসব দেখে নান্দু ও গোপী ভয়ে চলে যেতে ধরে, বাট তারা এইটাই শুনে থেমে যায় যে মহারানী দুর্গামতি তার সিংহাসনে হাজির হলো। তখনই দিন চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি এসিপি অবৈশিক ও সাতাপসী গাঙ্গুলি কালকে রাতের সব ঘটনাগুলো সিসিটিভি ফুটেজে দেখতেছে, যেখানে চঞ্চল নিজেকে দুর্গামতি বলে দাবি করছেন। তখনই এইসব দেখে সাপাক্ষী বলে, এই দুর্গামতিটা কে, আর তার সাথে চঞ্চলই বা কী সম্পর্ক? এইসব আমি জানতে চাই, তাই এখনই নান্দুকে ডেকে আনো। তখন একজন বলে, রাতের ঘটনায় নান্দু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। এসিপি অভয় সিং সাপাক্ষী গাঙ্গুলিকে বলে, এইসব দুর্গামতি বলতে কিছুই নেই, আমি নিশ্চিত চঞ্চল এখান থেকে পালানোর জন্য এইসব নাটক করছে। তখন সাপাক্ষী বলে, সে যদি পালানোর জন্য এসব করে থাকে, তাহলে আজকে রাতে এখান থেকে পালিয়ে যাওয়ার মতো তার পুরোপুরি সুযোগ ছিল, তাহলে সে পালিয়ে গেল না কেন? এসব বলে সাপাক্ষী চঞ্চলকে দেখতে আসে। চঞ্চলের এই অবস্থা দেখে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, চঞ্চলের চিকিৎসার জন্য ডক্টর নয়, বরং একটি সাইকো আর্টিস্টকে ডাকুন। একটি সাইকো আর্টিস্টকে খবর পাঠালে সাইকো আর্টিস্ট চঞ্চলের মানসিক অবস্থা বোঝার জন্য তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? চঞ্চল বলে, চঞ্চল। লোকটি বলে, তুমি নাকি আজ রাতে নিজেকে দুর্গামতি বলে দাবি করছিলে? চঞ্চল বলে, আমার কিছু মনে নেই, তবে এইটুকু মনে আছে রাতে কে যেন আমাকে অনেক নির্মমভাবে মারছিল। প্লিজ স্যার, আমাকে এখান থেকে নিয়ে যান, এখানে থাকলে আমি খুব ভয় করছিল। এসব বলে চঞ্চল কাঁদতে থাকে। লোকটি বলে, আচ্ছা তুমি কি দুর্গামতি নামের কাউকে চেনো? চঞ্চল বলে, না।
লোকটি চঞ্চলের ভেতরে থাকা দুর্গামতিকে জাগিয়ে তোলার জন্য বানিয়ে বানিয়ে বলে দুর্গামতি একজন খারাপ মেয়ে ছিল। তখন দুর্গামতি সম্পর্কে লোকটি বানিয়ে বানিয়ে আরও অনেক খারাপ খারাপ কথা বলছিল। এগুলো শুনে চঞ্চলের ভেতরে থাকা দুর্গামতি ক্ষিপ্ত হয়ে যায়। এইসব কথা শুনে দুর্গামতি প্রচণ্ড রেগে যায়, টেবিল উপরে ফেলে বলে ওঠে, তো লোকটি ঝুলন্ত অবস্থায় বলে, তাহলে দুর্গামতি কে ছিল? তখন দুর্গামতি উপরে এসে হুঙ্কার দিয়ে বলে, এই মহলের রানী ছিল দুর্গামতি। এই বলে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, পুরো মহাবীর সাম্রাজ্যকে নিজের ইশারায় চালাতো এই রানী। সব দেখে লোকটি বলে, মানলাম তুমিই দুর্গামতি, তাহলে এটা বলো তুমি এত বাহাদুরির সাথে এই মহলটা রক্ষা করে আসতেছো, অথচ লোকে তাকে ভূত বাংলা বলে কেন? তখন চঞ্চলের ভেতরে দুর্গামতি রেগে বলে, এসবের পেছনে দায়ী আমার সেনাপতি শাহবাগ। সে ধোঁকাবাজ ছিল, সে নিজের অসৎ উদ্দেশ্য নিয়ে আমার সেবক হয়ে এসেছিল। আমি তার মিষ্টি মিষ্টি কথাগুলোকে সত্যি মনে করেছিলাম। আমার প্রজারাও তাকে ভালোবাসা দিয়েছিল, তাকে ভরসা করে সেনাপতি বানিয়ে দিয়েছিল। কিন্তু সে ক্ষমতা পেতেই তার আসল রূপ দেখাতে শুরু করে। শত্রুদের সাথে মিলে প্রজাদের ধন সম্পদ জমি সব কিছু লুটে নেয়। হে ভগবান, তাকেও সে ছাড়ল না। যখন আমি প্রতিবাদ করলাম তখন আমাকে সকল শক্তি কেড়ে নিয়ে আমাকে এই হাবেলিতে বন্দি করে রাখলো। আমার প্রজাদের উপর হওয়া অত্যাচারগুলো দেখে আমার নিজের উপর নিজেরই ধিক্কার হয়। তখন আমি এই হাবেলিতে ফাঁসি লাগিয়ে নিজেকে শেষ করে দেই। কিন্তু মরেও আমি আবার ফিরে এসেছি সেই সেনাপতিকে শেষ করে দেওয়ার জন্য। এইসব শুনে লোকটি হেসে বলে, এতদিনে হয়তো সেই সেনাপতি মারাই গেছে, কিন্তু সে বলে না, আর আমি নিজ হাতে তাকে মেরে ফেলবো। এই বলে সে রেগে মেগে হাতে থাকা তরবারি ছুঁড়ে মারে, যা দেখে সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। তো ডক্টর চঞ্চলের মুখে দুর্গামতির ঘটনাগুলো শুনে কন্ট্রোল রুমে এসে সবাইকে বলে, চঞ্চল সিজোফ্রেনিয়া রোগে ভুগতেছে। এটা শুনে কবিতা বলে, তাহলে চঞ্চল নিজের আওয়াজ কিভাবে পরিবর্তন করতে পারলো? ডক্টর বলল, আওয়াজ পরিবর্তন করা, কোনো প্রাচীন গল্পকে নিজের গল্প মনে করা, এই সব কিছুই সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ। এক কথায় চঞ্চল এখন মানসিক রোগীতে পরিণত হয়েছে। তাই ডক্টর চঞ্চলকে এই পুরনো হাবেলি থেকে নর্মাল জায়গায় শিফট করতে বলে। পরের দিন সকালে জিজ্ঞাসাবাদের জন্য সাপাক্ষী আবার চঞ্চলের কাছে আসে। এরপরে ঈশ্বর প্রসাদের সঙ্গে তোলা তার একটি ফটো দেখিয়ে বলে, এটা কোন জায়গাতে তোলা? চঞ্চল বলে, প্রাণজারা প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে তোলা। তখন সাপাক্ষী জানতে চায়, এই প্রাণজারা প্রজেক্টটা আসলে কি? চঞ্চল বলে, 6000 একর অনর্বর জমিতে উর্বর করা এবং 1200টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করার প্রজেক্ট ছিল এটা। এইসব শুনে সাপাক্ষী চঞ্চলকে বলে, এই প্রজেক্টের মাধ্যমেই মনে হয় তোমার আর শক্তি পরিচয় হয়েছিল, তাই না? কথাটা শুনতেই চঞ্চল সাপাক্ষীর দিকে তাকায়, এমন সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি ঈশ্বর প্রসাদ এই প্রাণধারা প্রজেক্টটা হাতে পেয়ে গ্রামের মানুষদেরকে নিয়ে একটি জনসভা করে এবং এই প্রাণধারা প্রজেক্টের কারণে কিভাবে লাখো মানুষ কিভাবে উপকৃত হবে সেটা বোঝাচ্ছে। তো চঞ্চলও সেই সভায় উপস্থিত ছিল। আমরা দেখি সেই ঈশ্বর প্রসাদের এসব কথা শুনে খুব খুশি হয়েছে, কারণ চঞ্চল নিজেও সবসময় জনগণের উপকার করতে ভালোবাসত। হঠাৎ ঈশ্বর প্রসাদ এই প্রাণধারা প্রজেক্টের দায়িত্বটা চঞ্চলকে দেওয়ার ঘোষণা দিলে চঞ্চল তো অবাক হয়ে যায় এবং জনগণের সেবা করার এত বড় একটা সুযোগ পেয়ে ঈশ্বর প্রসাদকে ধন্যবাদ জানায়। এরপরের কাহিনী তো আমরা কিছুটা জানি। ওই যে চঞ্চল গ্রাম খালি করতে পারছিল না, গ্রামের লোকেরা আন্দোলন করছিল, তখন চঞ্চল শক্তিকে বুঝায় যে এই প্রাণধারা প্রজেক্টে সফল হলে গ্রামের মানুষদের অনেক উপকার হবে, তাদের ভবিষ্যৎ পাল্টে যাবে। তখন শক্তি নিজেই গ্রামের মানুষদেরকে বুঝিয়ে গ্রাম খালি করে দিয়েছিল। তো এইসব কাহিনী তো আমরা জানি। তো এরপর ঘটেছিল অন্য এক কাহিনী। শক্তি জানতে পারে এই প্রাণধারা প্রজেক্টের আড়ালে অন্য কিছুই হচ্ছে এবং শক্তির সাথে যে কয়টা গ্রাম খালি করার চুক্তি হয়েছিল আড়ালে তার থেকে আরও বেশি গ্রাম দখল করা হয়েছে। এসব জানতেই শক্তি প্রাণধারা প্রজেক্টের ইমিগ্রেশন অফিসারকে মারে এবং চঞ্চলকে ফোন দিয়ে বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এইসব শুনে চঞ্চল আগাগোড়া কিছুই বুঝতে পারে না। এইদিকে ঈশ্বর প্রসাদও দূর থেকে এসব শুনে অবাক হয়ে যায়। তো শক্তি রেগে মেগে চঞ্চলকে এক্ষুনি দেখা করতে বলে। চঞ্চল শক্তির কাছে আসলে তাদের দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়, কারণ শক্তির যে ধোঁকাবাজের কথা বলতেছে চঞ্চল সেগুলোর আগাগোড়া কিছুই বুঝতে পারে না। এইসব তর্কাতর্কির মাঝে কিভাবে যেন কি হয়ে যায়, আর একটা পর্যায়ে এসে আমরা দেখি চঞ্চল শক্তিকে গুলি মেরে দেয়। সিন বর্তমানে আসলে দেখতে পাই চঞ্চল আনমনা হয়ে এসব নিয়ে ভাবতেছিল। অন্যদিকে শক্তির মার্ডার কেসের উকিল শক্তির ভাই অভয় সিংয়ের কাছে
শক্তির মার্ডার কেসের আপডেট দিতে এসেছে। উকিল অভয় সিংকে বলে, সকল তথ্য বিশ্লেষণ করে কোর্টে বারবার এটাই প্রমাণ হচ্ছে যে ঘটনার সময় আপনার ভাই অ্যাটাকিং পজিশনে ছিল। সে একজন অন ডিউটি অফিসারকে মেরে IAS অফিসার চঞ্চলকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তো তখন চঞ্চল নিজের আত্মরক্ষার জন্য শক্তির উপর গুলি চালিয়েছে। তাই খুব শীঘ্রই চঞ্চলকে কোর্ট মুক্তি দিতে যাচ্ছে। তো নিজের ভাইয়ের খুনি এভাবে মুক্তি পাচ্ছে এটা ভেবে অভয় সিং প্রচণ্ড রেগে যায় এবং নিজের বন্দুকটা নিয়ে চঞ্চলকে মারার জন্য হাভেলিতে যাওয়ার জন্য বের হয়। এরপর সেই রাতের অন্ধকারেই হাভেলিতে চলে যায় এবং কেউ যেন না দেখতে পায়, তাই সেই কৌশলে গোপী ও নান্দুকে গাড়ির জন্য তেল আনতে পাঠিয়ে দেয়। এবার সে কন্ট্রোল রুমে এসে হাভেলির সব সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দেয়। ঠিক তখনই চঞ্চল চিৎকার করে উঠলে অভয় সিং ভয়ে ভয়ে চঞ্চলের রুমের দিকে আসে। এই ঘটনায় এসিপি অভয় সিং আহত হয়ে হসপিটালে ভর্তি হয়। সাপাক্ষী গাঙ্গুলি অভয় সিংয়ের সঙ্গে দেখা করতে আসলে অভয় সিং বলে, ম্যাম, কালকে রাতে যা কিছু ঘটেছিল তা থেকে আমি কনফার্ম হয়ে গেছি চঞ্চলের উপর দুর্গামূর্তির আত্মা ভর করেছে, আর সেই দুর্গামূর্তি চঞ্চলকে পুরো পাগল বানিয়ে দিচ্ছে। তাই সাইকো আর্টিস্টের কথা মতো আমি চঞ্চলকে মানসিক ভারসাম্য হসপিটালে ভর্তি করে দিয়েছি। তো এমনিতেই তো চঞ্চলের মুখে দুর্গামূর্তি রাজ্যের কাহিনীগুলো শোনার সময় সাপাক্ষী ফিল করেছিল যে চঞ্চলের উপর দুর্গামূর্তির আত্মা ভর করেছে, কারণ চঞ্চল যেভাবে দুর্গামূর্তির কাহিনী বিস্তারিতভাবে শোনাচ্ছিল, স্বয়ং দুর্গামূর্তি ছাড়া আর কারো পক্ষে এসব বিস্তারিতভাবে জানা সম্ভব নয়। এখন আবার এসিপি অভয় সিংও এসব ঘটনা শুনে সাপাক্ষীর ব্যাপারটা কনফার্ম হয়ে যায়। তখন সাপাক্ষী হার মেনে নেয় এবং তার পুরো টিমকে এই ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এরপর অভয় সিংকে বলে, আচ্ছা, তুমি যে ঘটনাগুলো বললে সেগুলো সিসি ক্যামেরাটায় নেই কেন? তখন অভয় সিং মিথ্যে বলে যে সেই সময় কারেন্ট ছিল না তাই। পরের দিন সাপাক্ষী তার মেয়েকে নিয়ে পার্কে জগিং করতে আসলে জগিং করতে করতে তার পিচ্ছি মেয়েটি টাইম পাস করার জন্য সাপাক্ষীকে একটি রাজার গল্প শোনায়। এমন সময় চিফ মিনিস্টার সাপাক্ষীকে ফোন দিলে সাপাক্ষী বলে, স্যার, আমার পক্ষে চঞ্চলকে আর ইনভেস্টিগেশন করা সম্ভব নয়, কারণ চঞ্চল এখন পাগল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি এতদিন আমরা ভুল মানুষকে ফাঁসাতে চেয়েছিলাম, কারণ ঈশ্বর প্রসাদ একজন সৎ মানুষ। তাই আমি ঈশ্বর প্রসাদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করতে পারবো না। এটা বলে সাপাক্ষী ফোন কেটে যায়। ঠিক তখনই সাপাক্ষী আশেপাশে খেয়াল করে অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার মেয়ে এতক্ষণ যে গল্প বলছিল সেটা সে আশেপাশের বিভিন্ন জিনিসে থাকা লেখাগুলো থেকে নিয়ে নিজে নিজেই একটা মন গড়া কাহিনী বানিয়ে শুনিয়েছে। তখনই সাপাক্ষীর মাথায় আসে যে তার ছোট্ট মেয়েটি যদি আশেপাশে থাকা শব্দগুলো দিয়ে সেগুলো দিয়ে এত ভালো গল্প বানাতে পারে, তাহলে IAS অফিসার চঞ্চলও তো এমনটা করতে পারে। অন্যদিকে ঈশ্বর প্রসাদ জানতে পেরেছে যে চঞ্চলকে মানসিক হসপিটালে ভর্তি করানো হয়েছে, তাই সে চঞ্চলের সাথে দেখা করতে সেই মানসিক হসপিটালে আসে। তো ঈশ্বর প্রসাদ এসে দূর থেকে বলে, চঞ্চল, আমি ঈশ্বর প্রসাদ। তখন চঞ্চল ভয়ে ভয়ে টেবিলের নিচ থেকে এভাবে বেরিয়ে আসে, কিন্তু সে একটু বের হতেই লোকজনকে দেখে ভয়ে পেয়ে যায়। ঈশ্বর প্রসাদ এসিপি অভয় সিং সহ সকলকে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর ঈশ্বর প্রসাদ চঞ্চলকে বাহিরে বের হওয়ার জন্য বাচ্চাদের মতো বোঝাতে থাকে। চঞ্চল তখন ধীরে ধীরে বাহিরে বের হয়ে মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ করতে থাকলে ঈশ্বর প্রসাদ আফসোস করে বলে, আমার জন্য তুই নিজের একই হাল করেছিস, আমাকে বাঁচানোর জন্য এত কিছু কেন করলি? এই বলে ঈশ্বর প্রসাদ ধীরে ধীরে চঞ্চলের কানের কাছে এসে ফিসফিস করে বলে, তুই আমার প্রেমে পড়ে যাসনি তো আবার? কিন্তু চঞ্চল কোনো সাড়া দেয় না। এরপর ঈশ্বর প্রসাদ বলে, অ্যাক্টিং অনেক হয়েছে, রুমে কেউ নেই, এবার স্বাভাবিক হও। এটা শুনেই চঞ্চল পাগলামি ছেড়ে দিয়ে নিজের আসল রূপে চলে আসে। এটাই হচ্ছে মুভির প্রথম টুইস্ট, ধামাকা নাম্বার 1। মুহূর্তের মধ্যে পুরো কাহিনী পাল্টে গেল। এদিকে সাপাক্ষী সেই হাভেলিতে গিয়ে দেখতেছে চঞ্চল দুর্গামতির যে কাহিনীগুলো শুনিয়েছে সেগুলো সেখানে থাকা বই থেকে পেয়েছে এবং সে নিজেই কৌশল খাটিয়ে সেইখানে নানা ভৌতিক পরিবেশ তৈরি করেছিল। চঞ্চল শাহবাজ নামের যেই সেনাপতির গল্প বলেছিল সেই সামনে এই মূর্তিতে লেখা ছিল। সে যে মহাদেব সমৃদ্ধের কথা বলেছিল সেটা এখানে দেয়ালে লেখা ছিল। তার মানে এভাবেই চঞ্চল এখানে থাকা নাম দিয়ে এবং কাহিনী দিয়েই বুদ্ধি খাটিয়ে সে দুর্গামতির কাহিনী বানিয়েছিল। আর আপনাদের মনে আছে ওই যে চঞ্চল দুর্গামতির রানীর কিছু রিলস ভিডিও নিজের ঘরে নিয়ে এসেছিল? আসলে সেই ভিডিওগুলো দেখেই চঞ্চল দুর্গামতি রানীর মতো আচরণ এবং অ্যাটিটিউড শিখে নিয়েছিল। অস্থির সিন চঞ্চলের কাছে ফিরতেই চঞ্চল ঈশ্বর প্রসাদকে দুষ্ট একটা ইশারা দেয় এবং ঈশ্বর প্রসাদ খুশি হয়ে হাসতে থাকে।
তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় আসলে দুর্গামতি হাভেলিতে ভূত বলতে কিছুই নেই, সব চঞ্চলের সাজানো নাটক। এমন অসাধারণ অ্যাক্টিং করতে পেরে চঞ্চল যেমন খুশি, তার চেয়েও বেশি খুশি ঈশ্বর প্রসাদ। এটা কিভাবে সবাইকে বোকা বানিয়েছে সেগুলো বলে মজা করতে থাকে আর হাসতে থাকে। ঈশ্বর প্রসাদ চঞ্চলকে বলে, তুই শুধু কষ্ট করে 6 মাস এমন নাটক চালিয়ে যা, এরপর আমি ফুরুত করে দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যাব। আর হ্যাঁ, আমি আমার ওয়াদা রেখেছি, আমি তোর ভাগের টাকা তোর ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি। তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি আসলে ঈশ্বর প্রসাদকে আমরা শুরু থেকে ভালো মানুষ হিসেবে দেখে আসলেও আসলে সে একজন হারামি। সে লোকদের সামনে ভালো মানুষের অ্যাক্টিং করলেও তলে তলে তার আসল রূপটা খুবই ভয়ঙ্কর। আর হ্যাঁ, চঞ্চলের উপর যে সিবিআই ইনকোয়ারি হবে এই খবরটা সিবিআই টিমের একজন আগেই ঈশ্বর প্রসাদকে দিয়ে দিয়েছিল। তখন ঈশ্বর প্রসাদ জেলে এসে চঞ্চলকে বলে, ওরা আমাকে ফাঁসানোর জন্য সিবিআই ইনকোয়ারি করতে যাচ্ছে, তাই ওরা আমার সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তোকে ইন্টারোগেট করবে। তো আমি প্রাণধারা প্রজেক্টটিতে যে 1800 কোটি টাকা আত্মসাৎ করেছি সেটার ব্যাপারে কারোর কাছে মুখ খুলবি না, বল এর জন্য কত টাকা চাস। চঞ্চল হেসে বলে 300 কোটি। ঈশ্বরপ্রসাদ হেসে দিয়ে বলে, আচ্ছা। চঞ্চল বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে টাকাটা দিয়ে দেবে। পরে ঈশ্বরপ্রসাদ বলে, আচ্ছা, আমি পুরো 1800 কোটি টাকাই তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, দেশের বাইরে সেফ কোনো ব্যাংক, সেফ কোনো অ্যাকাউন্ট হবে। কাজ হয়ে গেলেই তুই 300 কোটি রেখে আমার 1500 কোটি আমাকে দিয়ে দিস। এই বলে ঈশ্বরপ্রসাদ চঞ্চলের থেকে সিগনেচার নিয়ে নেয় এবং যাওয়ার আগে বলে, মনে রাখিস সিবিআইয়ের সামনে তোর মুখ ফসকে যাওয়া মানেই 300 কোটি হাতছাড়া হওয়া। তো এটা ছিল চঞ্চলের উপর ইন্টারোগেট শুরু হওয়ার ঘটনা। সিন বর্তমানে আসে। চঞ্চল অনেক দক্ষতার সাথে সিবিআইকে বোকা বানাতে দেখে ঈশ্বরপ্রসাদ চঞ্চলের উপর অনেক খুশি হয়ে যায়। এরপর ঈশ্বরপ্রসাদ মানসিক হসপিটাল থেকে বের হতেই তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার 1800 কোটি টাকাই তো চঞ্চলের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলেন, এখন যদি চঞ্চল আপনার ভাগের 1500 কোটি টাকা ফেরত দিতে না চায় তাহলে কি হবে। উত্তরে ঈশ্বরপ্রসাদ বলে, শুধু 1500 কোটি না, আমি পুরো 1800 কোটিটাই চাই, এবার কি হবে। তো ঈশ্বরপ্রসাদ বলে, জানিস আমি পুরো টাকাই কেন ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলাম, যাতে সে সিবিআইয়ের সামনে মুখ না খোলে, আর যদি সে মুখ খুলতো তাহলে আমি সরকারকে ওর ফরেন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিতাম, তখন সে নিজেই 1800 কোটি টাকার দুর্নীতির দায়ে সারা জীবন জেল খাটত। কি চাল তার। তো এইসব শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার এখন তাহলে পুরো টাকা চঞ্চলের থেকে কিভাবে নেবেন। ঈশ্বরপ্রসাদ বলে, ওর থেকে একটা সিগনেচার করে নে। এই বলে ঈশ্বরপ্রসাদ চঞ্চলের থেকে সিগনেচার নেওয়ার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে চঞ্চলের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু একটু পরেই অ্যাসিস্ট্যান্ট এই অবস্থায় ফিরে আসে। তখন সিন ফ্ল্যাশব্যাকে যায়। ঈশ্বরপ্রসাদের অ্যাসিস্ট্যান্ট এসে চঞ্চলকে পেপার দিয়ে সিগনেচার করতে বলে, কিন্তু চঞ্চল কোনো কথা না বলেই লোকটিকে চঞ্চলের গায়ে হাত দিয়ে বলে, চঞ্চল সিগনেচার কর। তখনই এইসব শুনে ঈশ্বরপ্রসাদ নিজেই চঞ্চলের থেকে সাইন নিতে আসে এবং রেগে মেগে চঞ্চলকে বলে, কি নাটক শুরু করেছিস। চঞ্চল বলে, আপনিই তো বলেছেন নাটক চালিয়ে যা। তখন হেসে বলে, এই ক্যারেক্টারে ঢোকার জন্য ওই বেচারার হাতে কলম ঢুকিয়ে দিয়েছিস। তখন চঞ্চল মজা করে হাসতে থাকে। এদিকে সাপাক্ষী প্রাণধারা প্রজেক্টের সকল ফাইল কালেক্ট করেছে এবং প্রাণধারা প্রজেক্টের সাথে যুক্ত এক অফিসারকে প্রাণধারা প্রজেক্ট সম্পর্কে জানতে চায়। তো লোকটি সকল ঘটনা একের পর এক বিস্তারিত বলতে থাকে, মানে ঈশ্বরপ্রসাদ কিভাবে এই প্রাণধারা প্রজেক্টের আড়ালে দুর্নীতি করেছে, কিভাবে মানুষের সাথে অন্যায় অত্যাচার করেছে, কিভাবে চঞ্চলকে ইউজ করেছে, ইত্যাদি ইত্যাদি। এবার ধামাকা নাম্বার 3। এসব বিস্তারিত শোনার পরে সাপাক্ষীর সাথে সাথে হাভেলির ভেতরে এসে বসে পড়ে এবং ভাবতে থাকে, আসলে চঞ্চলকে জিজ্ঞাসাবাদ করার সময় চঞ্চল তার কথার মাঝে কৌশলে কৌশলে ঈশ্বরপ্রসাদ সম্পর্কে সকল সত্যি কথাই বলেছিল, বাট সাপাক্ষী সেটা বুঝতে পারেনি। যেমন চঞ্চল জিজ্ঞাসাবাদের সময় বলেছিল, এই 6 মাসে কেনই বা ঈশ্বরপ্রসাদের এত টাকার প্রয়োজন হবে, সে কি 6 মাসে টাকা কামিয়ে দেশ ছেড়ে পালাবে নাকি।
এখানে চঞ্চল কিন্তু সত্য কথাই বলেছিল। আবার চঞ্চল বলেছিল তার যদি টাকার প্রয়োজন হয়েও থাকে তাহলে তো সে জাস্ট সিগনেচার দিয়েই কোটি কোটি টাকা পেয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এটাও কিন্তু সে সত্য কথাই বলেছিল। আবার জিজ্ঞাসাবাদের সময় সাপাক্ষী যখন চঞ্চলের এসব কথা বিশ্বাস করছিল না, তখন কিন্তু চঞ্চল বারবার সাপাক্ষীকে বলছিল যে আপনি শুধু শুধু আপনার দিক থেকেই ভাবতেছেন, আপনি আপনার ভাবনা থেকে বেরিয়ে এসে ভাবুন, আমাকে বিশ্বাস করুন, আমি যা বলছি সব সত্যি বলতেছি। চঞ্চলের বলা সকল কথা যখন সাপাক্ষী এভাবে মিলাতে থাকে তখন সাপাক্ষীর মাথায় ঘুরে যায়। সাথে সাথে সাপাক্ষী হাভেলিতে একটা প্রজেক্টরে চঞ্চলের সেই ভিডিও চালিয়ে দেয় যেখানে চঞ্চল দুর্গামতির কাহিনী শোনাচ্ছিল। পাশে আবার ঈশ্বর প্রসাদেরও ভিডিও চালিয়ে দেয়। সাপাক্ষী দেখে চঞ্চল দুর্গামতির কাহিনী শোনানোর সময় বলেছিল যে শাহবাজ নামের এক সেনাপতি তার সেবক হয়ে এসে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সেখানে শাহবাজ বলতে চঞ্চল ঈশ্বর প্রসাদকে বুঝিয়েছিল। দুর্গামতি শাহবাজকে ভরসা করে এবং প্রজারাও তাকে ভরসা করে সেনাপতি বানিয়েছিল। চঞ্চল এখানে প্রজা বলতে গ্রামবাসীকে বুঝিয়েছিল যারা ঈশ্বর প্রসাদকে ভরসা করে। কিন্তু শাহবাজ ক্ষমতা পেতেই তার আসল রূপ দেখানো শুরু করে দেয়। শত্রুদের সাথে মিলে প্রজাদের ধন সম্পদ জমি জমা সব লুটে নেয়। এখানে চঞ্চল প্রজাদের জন্য লুটে নেওয়া বলতে গ্রামবাসীদের জন্য লুটে নেওয়ার কথা বুঝিয়েছিল। হে ভগবান, সে তাকেও ছাড়ল না। এখানে চঞ্চল ভগবানকেও ছাড়ল না বলতে ভগবানের মূর্তি চুরির ঘটনাটা বলেছিল। এসব দেখে সাপাক্ষী তো অবাক হয়ে যায়। সিন চঞ্চলও ঈশ্বর প্রসাদের কাছে আসে। তো ঈশ্বর প্রসাদ চঞ্চলকে পেপারস এগিয়ে দিয়ে বলে এবার নাটক বাদ দিয়ে সিগনেচারটা করে দে, আর আমার টাকা নিয়ে আমি ফুরুত করে বিদেশ চলে যাই। চঞ্চল সিগনেচার করে দিলেই ঈশ্বর প্রসাদ যেতে ধরেই চঞ্চল বলে মূর্তিগুলোর ভাগ দিবেন না। ঈশ্বর প্রসাদ তখন হেসে দিয়ে বলে মূর্তিগুলো এখনও বিক্রি করতে পারিনি, সেগুলো এখনও আমার গোডাউনে আছে, বিক্রি হলে ভাগ পেয়ে যাবি। এই বলে ঈশ্বর প্রসাদ চলে যেতে ধরতেই ফাইলটা নিয়ে দেখে সিগনেচারে লেখা দুর্গামতি, মানে চঞ্চল দুর্গামতির সিগনেচার করেছে। আরেক ধামাকা। ঈশ্বর প্রসাদ এটা দেখে রেগে গিয়ে বলে দুর্গামতিটা কে? হ্যাঁ, তখন চঞ্চলের অস্বাভাবিক আচরণ দেখে বোঝা যায় তার উপর দুর্গামতির আত্মা ভর করেছে। কিন্তু না, আরেকটা ধামাকা। চঞ্চল স্বাভাবিক হয়ে হাসি হাসি মুখে বলে ঈশ্বর প্রসাদ, এই পুরো গেম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাজিয়েছি, তুই আমাকে ফাঁদে ফেলিসনি, বরং আমি তোকে ফাঁদে ফেলেছি। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই আসলে চঞ্চল জেলে থাকা অবস্থায় ঈশ্বর প্রসাদ যখন মূর্তি চুরি নিয়ে একটি প্রেস মিটিং করেছিল তখনই চঞ্চল সেটা দেখে ঈশ্বর প্রসাদকে ফাঁসানোর পরিকল্পনা করে দেয়। চঞ্চল জেলে যখন নিউজ পেপার পড়তো তখন চুরি হয়ে যাওয়া মন্দিরের আশেপাশে ঈশ্বর প্রসাদের মিটিংগুলোর নিউজ কালেক্ট করে নিত। এরপর আরেক ধামাকা হচ্ছে কনস্টেবল নান্দু আসলে চঞ্চলের দলে কাজ করত। চঞ্চল যে যে নিউজ কালেক্ট করত নান্দু সেগুলো চিফ মিনিস্টারের কাছে পাঠিয়ে দিত, যাতে চিফ মিনিস্টার ঈশ্বর প্রসাদকে সন্দেহ করে এবং সিবিআই টিম গঠন করে আর ঈশ্বর প্রসাদের সকল কালো ধান্দা বেরিয়ে আসে। আর সেটাই হলো। তো চঞ্চলের এসব গুটিবাজি শুনে ঈশ্বর প্রসাদের তো ফুঁস উড়ে যায়। সে রেগে মেগে চঞ্চলকে বলে তুই এভাবে আমাকে ধোকা দিলি। চঞ্চল তখন কাঁদো কাঁদো গলায় বলে আমি তো শুধু তোকে ধোকা দিয়েছি, কিন্তু তুই আমার থেকে আমার সব সততা, জনগণ, আমার প্রতি মানুষের ভরসা, আমার ভালোবাসা সব কিছু কেড়ে নিয়েছিস। তখনই সিন অতীতে সেই ঘটনায় চলে আসে, যেই দিন শক্তি প্রাণধারা প্রজেক্টের আড়ালে থাকা আসল সত্যটা জানতে পেরে চঞ্চলকে ফোন করে ডেকে নিয়েছিল। তো চঞ্চল আসলে শক্তি চঞ্চলকে গালিগালাজ করতে থাকলে বলে তুমি তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো যাতে আমাকে দিয়ে গ্রাম খালি করতে পারো এবং এই প্রাণধারা প্রজেক্টের আড়ালে নিরীহ মানুষের জমি ছিনিয়ে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারো। এসব শুনে চঞ্চল তো কিছুই বুঝতে পারে না, কারণ সে সত্যি এসবের কিচ্ছু জানে না। ঠিক তখনই ঈশ্বর প্রসাদ তার দলবল নিয়ে এসে সেখানে চলে আসে। এরপর তাদের সামনে নিজের আসল সত্যটা স্বীকার করে বলে এই প্রাণধারা প্রজেক্টের আসল মাস্টার মাইন্ড হলো আমি তোকে দিয়ে গ্রাম খালি করে নেওয়ার জন্য চালাকি করে চঞ্চলকে ইউজ করেছি। বাট বেচারি চঞ্চল সেটা বুঝতেই পারে না। এটা শুনে শক্তি রাগ করে ঈশ্বর প্রসাদকে মারতে গেলেই ঈশ্বর প্রসাদের লোকজন তাকে শক্তিকে মারতে থাকে। শক্তি তাদেরকে লড়াই শুরু করলেই ঈশ্বর প্রসাদ হঠাৎ করে চঞ্চলের অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলার ভয় দেখায়।
এটা দেখে শক্তি থেমে গেলেই ঈশ্বরপ্রসাদ তাকে একটি ভিডিও ফুটেজ দেখায়, যেখানে ঈশ্বরপ্রসাদের গুন্ডারা গ্রামের নিরীহ মানুষদেরকে হত্যা করতেছিল। মানে আরেক ধামাকা হচ্ছে মুভির শুরুতেই যে আমরা গ্রামের নিরীহ মানুষদেরকে নির্মমভাবে মারার যে সিনগুলো দেখেছিলাম, এটা কোনো ভূতের কাজ কিন্তু না, এটা আসলে ঈশ্বরপ্রসাদের করা হত্যাকাণ্ড। তো এইসব দেখে শক্তি ও চঞ্চল কষ্টে ভেঙে পড়লে সুযোগ বুঝে ঈশ্বরপ্রসাদ চঞ্চলকে দিয়েই শক্তিকে মারার প্ল্যান করে, যেন শক্তি মারা গেলে এই গ্রামের পক্ষ থেকে প্রতিবাদ করার মতো কেউ না থাকে, এবং শক্তিকে মারার দায়ে চঞ্চলও সারা জীবন জেলেই কাটিয়ে দিতে হয়। কিন্তু চঞ্চল কোনোভাবেই শক্তির উপর গুলি চালাতে পারছিল না। তাই ঈশ্বরপ্রসাদ পান্না গ্রামের একটি ভিডিও দেখে বলে, যদি এই মুহূর্তে চঞ্চল শক্তিকে না মেরে ফেলে তাহলে এই পান্না গ্রামের সকলকে আগুনে পুড়িয়ে মারবে। এসব দেখে শক্তি গ্রামবাসীদের বাঁচানোর জন্য নিজেই চঞ্চলকে বলে, প্লিজ তুমি আমাকে গুলি করো। চঞ্চল তখন অঝরে কাঁদতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তার ভালোবাসার মানুষটাকে মারতে পারছিল না। তাই শক্তি বাধ্য হয়ে চঞ্চলের কাছে ছুটে যায় এবং চঞ্চল কাছ থেকে পিস্তলটা তার বুকের দিকে তাক করে। এরপর দুজনেই একে অপরের দিকে শেষবারের মতো তাকায়। তারপর ঠাস, শক্তি চঞ্চলের হাতে থাকা পিস্তলের ট্রিগারে হাত দিয়ে নিজেই নিজেকে শেষ করে দিল। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে এভাবে মরতে দেখে চঞ্চল তো নিস্তব্ধ হয়ে যায়। ঈশ্বরপ্রসাদ তখন চঞ্চলকে হুমকি দিয়ে বলে, তুই এখন শক্তিকে খুন করার দায়ে জেলে যাবি, আর আমি আগামী 6 মাসের মধ্যে প্রজেক্ট শেষ করে বিদেশে পালিয়ে যাব। আমি বিদেশ যাওয়ার আগে তুই যদি মুখ খুলিস তাহলে গ্রামের বহু অসহায় লোক আমার কাছে বন্দি আছে, আমি তাদের সবাইকে মেরে ফেলব। সিন বর্তমানে আসে। ঈশ্বরপ্রসাদ চঞ্চলকে বলে, তাহলে সিবিআইয়ের সঙ্গে মিলে তুই আমাকে শেষ করার প্ল্যান করেছিস? তুই হয়তো ভুলে গিয়েছিস গ্রামের বহু লোক কিন্তু এখনও আমার ফার্ম হাউসে বন্দি আছে, ওদেরকে মারব। চঞ্চল বলে, এখান থেকে তুই বের হলে জনগণ তোকে বাঁচিয়ে রাখবে কিনা সেটা আগে ভাব। এই বলে চঞ্চল ইশারায় কী যেন দেখায়। এবার ধামাকা নাম্বার 7। আমরা দেখি চঞ্চল প্ল্যান করে এখানে ক্যামেরা সেট করে রেখেছে এবং এখানে যা যা হচ্ছে সব টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে। এবার ঠেলা বুঝো গেল। এবার ঈশ্বরপ্রসাদের সকল কুকর্ম পুরো দেশের জনগণ, সংবাদ মিডিয়া এবং পুলিশ প্রশাসন সবাই দেখতেছে। এবার ধামাকা নাম্বার 8। আপনাদের মনে আছে চঞ্চল ঈশ্বরপ্রসাদের থেকে মুক্তির ভাগ নিতে চেয়েছিল, যেন জানতে পারে ঈশ্বরপ্রসাদ মূর্তিগুলোকে বিক্রি করে দিয়েছে কি না। তখন ঈশ্বরপ্রসাদ বলেছিল এগুলো এখনও তার গোডাউনে আছে। আর একটু আগে চঞ্চল কৌশলে এটাও বলেছিল সে গ্রামের লোকদেরকে কোথায় বন্দি করে রেখেছে। সো সেই অনুযায়ী সাথে মূর্তিগুলো এবং গ্রামের বন্দি লোকগুলোকে উদ্ধার করা হয়। এসব দেখে ঈশ্বরপ্রসাদ রাগ করে চঞ্চলকে মারার জন্য গান পয়েন্ট করলে চঞ্চল সেই বন্দুক নিজেই নিজের বুকের দিকে এনে বলে, চিন্তা করিস না, আমি তোর 35 বছরের পলিটিক্যাল কেরিয়ারে দাগ লাগাবো না, একদম পুরোপুরি শেষ করে দিব। এই বলেই ঠাস গেল। এই বুঝে চঞ্চল উপরে চলে গেল। এইদিকে লাইভ টিভিতে এসব দেখে সাথে সাথে অভয় সিং ভেতরে দৌড়ে আসে। চঞ্চল এখনও মরেনি দেখে ঈশ্বরপ্রসাদ চঞ্চলকে আবার গুলি করার জন্য বন্দুক তাক করতেই অভয় সিং এসে চঞ্চলকে বাঁচানোর স্বার্থে ঈশ্বরপ্রসাদের হাতে গুলি করতে বাধ্য হয়। তখন ধামাকা নাম্বার 9। আমরা দেখি অভয় সিং আসার আগেই ঈশ্বরপ্রসাদের বুকে কে যেন গুলি করে। এটা দেখে অভয় সিং অবাক হয়ে যায়। এর মাঝে ঈশ্বরপ্রসাদ আবার চঞ্চলকে গুলি করতে ধরতেই অভয় সিং এবার সোজা ঈশ্বরপ্রসাদের বুকে গুলি মেরে দেয়। তখন আমরা দেখি চঞ্চল মুচকি হাসতেছে এবং শয়তানি লোক দিচ্ছে, মানে আরেক ধামাকা। তো অভয় সিং চঞ্চলের কাছে এসে বসলে চঞ্চল কাঁদো কাঁদো হয়ে অভয় সিংয়ের দিকে তাকায় আর সিন ফ্ল্যাশ বেঁকে যায়। এবার ধামাকা নাম্বার 10। আপনাদের মনে আছে অভয় সিং বন্দুক হাতে নিয়ে চঞ্চলকে মারতে হাবিলিতে গিয়েছিল। আসলে তখনই চঞ্চল অভয় সিংকে বলে দিয়েছিল যে সে শক্তিকে মারেনি, বরং ঈশ্বরপ্রসাদই শক্তিকে মারতে বাধ্য করেছিল। তার মানে ওই রাতে অভয় সিংয়ের সাথে কোনো ভৌতিক কিছুই ঘটেনি। অভয় সিং চঞ্চলের প্ল্যানকে সাকসেস করার জন্য এইগুলো করেছে। সিন বর্তমানে আসলে আমরা দেখি ঈশ্বরপ্রসাদ মরে পড়ে আছে। এদিকে সাপাক্ষী তার টিম নিয়ে হাজির হয় এবং ঈশ্বরপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করার জন্য, বাট সে আসতে দেরি করে ফেলে। সে এখন আর কি করার। সিন চলে আসে কয়েকদিন পর। আমরা দেখি সাপাক্ষী বউরূপে অভয় সিংয়ের বাড়িতে এসেছে। না, তাদের এখনও বিয়ে হয়নি, কিন্তু ঈশ্বরপ্রসাদের মামলাটা নিয়ে কাজ করতে গিয়ে তাদের দুজনের মাঝে মামলা জমে গেছে আর কি। কী ভাবতেছেন চঞ্চলের এখন কি অবস্থা? চঞ্চল এখন শক্তির নামে একটা ফাউন্ডেশন খুলেছে,
আর সেই ফাউন্ডেশনের মাধ্যমে সে গ্রামের গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতার কাজে লেগে পড়েছে। তো সবাই একসাথে বসে চা খাওয়ার সময় সাপাক্ষী চঞ্চলকে বলে, তোমার এসব করার কী প্রয়োজন ছিল? তুমি প্রথমেই আমাকে সব সত্য কথা বলে দিতে। চঞ্চল বলে, আজকাল আইনের উপর ভরসা কে করে? আর আজকাল ভিডিও ফুটেজ আর পাবলিসিটি ছাড়া বিচারই বা কোথায় হয়? এসব শুনে অভয় সিং ও সাপাক্ষী তো চুপ হয়ে যায়। তো সাপাক্ষী বলে, আমি তোমাকে ইন্টারোগেট করার আগে তোমার সম্পর্কে সকল ডিটেলস কালেক্ট করেছি, কিন্তু তুমি যে আরবি ভাষাও জানো এটা তো জানতাম না। এটা শুনে চঞ্চল চমকে গিয়ে বলে, আরবি ভাষা? আমি তো আরবি ভাষা জানি না। এবার ধামাকা নাম্বার 11। আপনাদের মনে আছে চঞ্চল দুর্গামতির অ্যাক্টিং করার সময় লাগাতার আরবি ভাষায় কথা বলছিল? এখন প্রশ্ন, ওটা তাহলে কে ছিল? তার মানে কি ওটা সত্যি সত্যি দুর্গামতি ছিল? তখনই আমাদের বেশ কটা ধামাকা একের পর এক দেখানো হয়। আর এভাবেই ধামাকার পর ধামাকার মাধ্যমে মুভিটি এইভাবেই শেষ হয়ে যায়। আর বাপরে কি মুভি ছিল এটা, আর এত বড় এক্সপ্লেইন। আপনাদের জন্য জীবন বাজি রেখে এই মুভিটি এক্সপ্লেন করেছি। প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।